কাকিমা, ও কাকিমা, রিয়া কোথায়? যা, রিয়া ঘরে আছে, ভিতরে যা। কিরে রিয়া, কি শুনছি তোর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ, ঠিক শুনেছিস। সামনের মাসে বিয়ে। বাড়ি থেকে সবাই জোর জবরদস্তি করে বিয়ে ঠিক করেছে। কিন্তু কেন? জানি না রে, এখন বাড়ি থেকে প্রায় সবাই বলে বড় হয়ে আর কতদিন বাবার অন্ন ধ্বংস করবি, এবার বিদায় নে তো দেখি। জানিস তো সুমি, এই কথাগুলো শুনলে বুকের ভিতরে যেন কেমন একটা কষ্ট হয়। মনে হয় যেন কেউ গলাটা শক্ত করে চেপে ধরেছে আমার। আমার না কেমন যেন দম বন্ধ হয়ে আসে। রিয়া, রিয়া, শান্ত হ তুই। বাদ দে, এসব চিন্তা আর করিস না তো। দেখবি বিয়ের পরে হয়তো সব ঠিক হয়ে যাবে। বাই দ্য ওয়ে, এবার বলতো আমাদের জিজু কেমন রে? শুনেছি তো মানুষটা খুব রাগী, কিন্তু মন থেকে অনেক ভালো। জানি আরে বিয়ের পর যদি মানুষটা আমাকে আমার বাবার বাড়ির মতন সহ্য করতে না পারে। উফ, বাদ দে তো, এগুলো কিছু বললেই তুই সেই একই চিন্তা করিস। এবার বলতো, তুই আজকে বিকালে যাবি আমার সাথে কোথায়? ফুচকা খেতে? হ্যাঁ, যাব। বিয়ের 6 মাস পর। কি গো, আজকে তোমাকে আগের দিনের মতন টেনশনে লাগছে? কিছু কি হয়েছে অফিসে? না, তেমন কিছু না। তাহলে এরকম মন মরা হয়ে বসে আছো কেন তুমি? বিরক্ত করো না তো আমায়। বললাম তো কিছু হয়নি আমার। কিছু না হয়েছে বললেই হলো, কিছু তো একটা হয়েছে তোমার। তুমি আমার পেটে লাথি মারলে, দেখবে এর জন্য একদিন তোমাকে কি গো, তুমি এখনো জেগে আছো? রাত তো অনেক হলো, ঘুমিয়ে পড়ো, আবার তো সকালে অফিস যাবে। ওই রিয়া, একটা কথা বলবো? হ্যাঁ, বলো। প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। আমি না রাগের মাথায় এটা করে ফেলেছি। বাদ দাও এসব কথা, এখন ঘুমিয়ে পড়ো। এসব ছোটখাটো ঘটনা সব বাড়িতেই হয়, এই নিয়ে ভাবলে হবে? যাই হোক, বাদ দাও। আমার
কি রান্না করছো আজকে? তোমার পছন্দের আলু পোস্ত। রিয়া, জল দাও তো। দিলে তো অফিসে জামাটা জল ফেলে? একটা কাজও দেখে করতে পারো না, ননসেন্স কোথাকার। আমি ওটা ইচ্ছে করে ফেলিনি, হাত ফসকে পড়ে গেছে। এত ভুল করো আবার মুখে মুখে চোপড়া। দাঁড়া রে বাপু, দাঁড়া, যেতে তো সময় দিবি না কি? কি ব্যাপার মাসি, তুমি আজকে দরজা খুললে? রিয়া কোথায়? আগে দাদা বাবু, বৌদিমণি তো নিজের ঘরে। আসলে সকাল থেকে কিচ্ছুটে খায়নি কো, তাই শরীরটা খারাপ, ওই জন্য আসতে পারেনি। মানে সকাল থেকে কিছু খাইনি? সকালে রাগটা না কন্ট্রোল করতে পারিনি, তাই মেরেছি। এর জন্য তুমি সারাদিন না খেয়ে থাকবে? বাবার বাড়ির সবকিছু ছেড়ে আমি তোমার কাছে এসেছি, আর তুমি কিনা কথায় কথায় আমার গায়ে হাত তোলো, আমাকে ধরে মারধর কর। দেখবে এর জন্য তুমি একদিন খুব পস্তাবে, খুব আফসোস করবে। ওই শুনছো, আমাকে একটু জড়িয়ে ধরবে, আমার না খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ বলো। ওই শুনছো, আমাকে হসপিটালে নিয়ে চলো, আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। কংগ্রাচুলেশন, আপনার ফুটফুটে একটা মেয়ে হয়েছে, কিন্তু দুঃখের বিষয় ও খুবই অসুস্থ। মনে হচ্ছে বড় ধরনের আঘাত পেয়েছে পেটে থাকা অবস্থায়। একদম রিয়ার মতো দেখতে হয়েছে। মেয়েদের প্রেগনেন্সির সময় দেওয়া কষ্ট মেয়েরা কখনোই ভোলে না। তোমাকে একটা রিকোয়েস্ট করব, আমাকে শেষবারের মতন একটা জড়িয়ে ধরবে? ডক্টর, সরি টু সে দিস মিস্টার, সি ইজ নো মোর, সি ইজ ডেড। না এটা হতে পারে না, রিয়া আমাকে ছেড়ে যেতে পারে না। শান্ত হন আপনি, ভেঙে পড়বেন না। আসলে ওনার মৃত্যুর মূল কারণ প্রেগনেন্সির সময় ওনার পেটে গুরুতর আঘাত লাগায় এতদিন ধরে উনি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে গেছেন। এই অবাগিটা না কোন সকালে বেরিয়েছে দুটো থালা বাসন নিয়ে, এখনো ফেরার নাম নেই। আজ আসুক বাড়িতে, ওর একদিন কি আমার একদিন। এই অবাগি, বলি হারে, তোর দুটো থালা বাসন ধুইতে কি এত সময় লাগে? থালা বাসনগুলো রেখে বাবাকে পান্তা বেড়ে মাঠে দিয়ে আয়, সকালে না খেয়ে গেছে তোর বাবা। মা, সোনাকে ডেকে দেব, ও তোমার হাতে হাতে একটু কাজ করে দেবে। এই তোকে যেটা বললাম তুই সেটা কর। এই ও আমার সোনা মেয়ে, ও একটু বেলা অবধি না ঘুমাইলে ওর শরীর খারাপ করবে তো। এই ও নামেও সোনা, রূপেও সোনা, তোর মতো অত মুখ পুরি না। এই লালি, ডানে চল, ডানে। এই এই ডানে চল, ডানে চল চল। এই মাই মাই
বাজা ভাই। এই চল চল, এই হুস, চল চল চল, ডানে চল, ডানে ডানে, মোড় না দাদা, চল চল চল। বাবা, ও বাবা, শুনছো? তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নেবে, এসো। হ্যাঁ মা, দাঁড়া, আর একটু বাকি আছে। আমি এই পাকটা মেরে আসছি, তুই ওই গাছের তলায় বস। কি রে মা, তোর মনটা খারাপ কেন? মা কি আবার বকেছে তোকে? তুই যখন ছোট ছিলি, তোকে মানুষ করার জন্য আমি দ্বিতীয় বিয়ে করলাম। এখন মনে হয় যেন আমি তোর কপালে দুঃখ এনে দিয়েছি। তুই কিছু খেয়েছিস সকাল দিয়ে? আয়, আমার পাতে ককাল ভাত খেয়ে নে। আমার লক্ষ্মী মা, রাগ করিস না মায়ের কথায়, আয়। মা, তুই এগুলো নিয়ে ঘরে যা, আমি পুরো জমিটা চাষ করে আসব। আমার ফিরতে বিকেল হয়ে যাবে। তুই সাবধানে বাড়ি যা, আর মায়ের কথায় কিছু মনে করিস না। ও সমীর, সমীর, দাঁড়াও দেখি বাপু, তোমার সাথে দুটো কথা আছে। হ্যাঁ বলুন ঘটক মশাই, কি বলবেন? বলেছিলাম সমীর, তোমার দুই মেয়ে তো বেশ বিয়ের যোগ্য হয়েছে, এবার দুই মেয়ের বিয়ের ব্যবস্থা নাও। ঘটক মশাই, আপনি তো সবই জানেন, আমি কৃষক, ছোট ফ্যামিলি, খুবই গরিব আমি। আমার মেয়েদের বিয়ের জন্য সেরকম কোনো পাত্রই পাচ্ছি না। জানেন তো, সবই আমার কপালের দোষ। দেখি বাবা মহাদেব কবে দিন দেন। ও সমীর, এবার হয়তো মহাদেব তোমার কথা শুনেছে। আমার হাতে একটা বেশ ভালো ছেলের সম্বন্ধ আছে। ছোট পরিবার, ছেলে শিক্ষিত, দেখতেও বেশ ভালো। ছোট্ট পরিবার, দাবি দাবাও সেরকম কিছু নেই। তুমি যদি বলো তো সামনের সপ্তাহে তাদেরকে তোমার বাড়িতে নিয়ে আসি। হ্যাঁ, আপনি দেখুন, যদি ওনারা রাজি হন তাহলে তো এটা খুব খুশির বিষয় হবে। দেখি আমি বাড়ি গিয়ে। মেয়ে তো আর আমার একার না, ওর মায়ের আবার কি মত সেটাও জানা দরকার। বাবা, তুমি সকালে আমাকে বললে তোমার আসতে বিকেল হয়ে যাবে। জানো তো, আমি তোমাকে নিয়ে চিন্তা করি সকাল থেকে বিকেল। বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো, তাও তোমার কোনো সন্ধান নেই। এতক্ষণ কোথায় ছিলে তুমি? ওরে আমার লক্ষ্মী মা, আমাকে বকাবকি করিস না। আমি তোকে সব বলছি, তুই একটু শান্ত হ। আমি তো বিকেলেই বাড়ি আসছিলাম। আসার পথে ওই ঘটক মশাইয়ের সাথে পথে দেখা হলো, সেখানেই তো সময় গড়িয়ে গেল। তা কি কথা বলছিল তোমার ঘটক মশাই, যেটা শোনার জন্য তোমার বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল? উফ, আমাকে তো ঘরে ঢুকতে দিবি রে মা? তুই মা আর বোনকে ডাক, সবার সাথে আমার কথা আছে। কি গো, হঠাৎ সবাইকে এক জায়গায় ডাকলে কি কারণ? তাড়াতাড়ি বলো দেখি। রাতে রান্না বাকি আছে, রান্না চড়াতে হবে আবার। আজকে জমি থেকে ফেরার পথে ঘটক ঠাকুরের সাথে দেখা হলো। ঘটক ঠাকুর বলল একটা ভালো পাত্র আছে, সামনের সপ্তাহে আসবে আমাদের বাড়িতে। তা আমি ভাবলাম আমাদের অভাগীকে। ও মা, অমনি অবাগিকে কেন? ছোট মেয়েটার দিকে তোমার যেন নজর পড়ে না? ওরকম ভালো ছেলে আমাদের সোনাকে ছাড়া পছন্দ করবেই না। আমার কথা মিলে নিও। হ্যাঁ, কেন, আমার বড় মেয়ের মধ্যে কি গুণ কম আছে? কাজ বাজ, শিক্ষা দীক্ষা, ভক্তি শ্রদ্ধা সবই আছে। ওর সবই আছে, কিন্তু রঙে চাপা, কেউ ওরে পাত্তা দেবে না। ওকে বিয়ে দিতে গেলে না তোমার জায়গা জমি সব বিক্রি করে দিতে হবে, পরে আর আমার ছোট মেয়ের বিয়েই হবে না। ওর নামও যেমন অবাগী, ওর কপালও তেমনি অবাগী। রঞ্জনা, মুখ সামলে কথা বলো। একদম চিল্লাইও না, যেটা সত্যি সেটাই বললাম। বাবা, তোমরা দুজন চুপ করো, শান্ত হও। বাবা, আমি কি তোমার কাছে বোঝা হয়ে গেছি যে আমাকে বিদায় দেওয়ার জন্য তুমি এত ব্যস্ত হয়ে গেছো? না রে মা, এ কথা তুই বলিস না। তুই বোঝা কেন হবি? তুই তো আমার লক্ষ্মী। ও শোনা, ওঠ এখান থেকে। বাপ বেটির আবার নাটক শুরু। এদের ডং দেখলে না আমার জীবন আর বাঁচে না। মা অভাগী, এদিকে একবার আয় তো দেখি মা। বলি, হ্যাঁ রে অবাগী, কাজকর্ম ফেলে সকাল সকাল গল্প ধরছিস? বলি, উঠানটা কি তোর মরা মা এসে ঝাড় দেবে? রঞ্জনা, ছি ছি, এই কথাটা বলতে
তোমার মুখে একবারও আটকালো না? আমার সামনে তুমি ওকে এরকম ব্যবহার করছো, আমি না থাকলে তুমি ওর সাথে আরো কি কি করো? ডং যত সব, মরেও না মুখ পুরি, আমার হাড় মাংসের জন্য জ্বালিয়ে খেলো সব। অভাগী, ও মা অভাগী, কোথায় তুই? একবার বাইরে আয় দেখি মা। হ্যাঁ বাবা, যাই। মা, এই বাজারের ব্যাগটা ধর তো দেখি, ঘরে নিয়ে যা, আমি হাত মুখ ধুয়ে আসছি। অভাগী, সোনা, তোরা দুজন এদিকে আয় তো মা। হ্যাঁ বাবা, বলো। এনে, আজ বাজার থেকে তোদের জন্য এইগুলো এনেছি। সোনা, এদিকে আয়। এনে, তোর জন্য সাজগোজের জিনিস আর কাজল এনেছি। মা অভাগী, এনে মা, তোর জন্য চুল বাঁধা ফিতে, চিরুনি, আলতা আর এই শাড়িটা এনেছি। বাবা, তুমি দিদির জন্য শাড়ি আনলে, আমার জন্য কই? দিদি শাড়িটা আমার খুব পছন্দ, ওটা আমাকে দে, তুই পরলে মানাবে না তোকে। ছোট মেয়েটা পুরো ওর মায়ের মতো হয়েছে। বাবা, কি দরকার ছিল এত কিছু আনার? এমনিতে তো সব ধার দেনায়, আর তার উপরে এই সব। আমি যে তোকে অন্যের হাতে না তুললে শান্তি পাবো না মা। এমনিতে তোর বোন আর মা যা ব্যবহার করে, আমি না থাকলে তোর কি হবে, আমি এই চিন্তায় রাতে ঘুমাতে পারি না। সমীর, ও সমীর, বাড়িতে আছো নাকি? বলেছিলাম না আজকে পাত্রপক্ষরা আসবে, ওনারা এসে গেছেন, ওনারা বাইরে দাঁড়িয়ে আছেন। বাইরে কেন? আপনি সবাইকে নিয়ে ঘরের ভিতরে যান, আমি ওদের তৈরি হতে বলছি। কি গো, শুনছো সবাই? ছেলের বাড়ি থেকে সবাই এসেছেন, তোমরা সবাই একটু প্রস্তুত হয়ে নাও। সোনা, তুমি আর তোমার দিদি এদিকে আসো তো। মা, তোমরা দুজনে এবার ভেতরে যাও, আমি একটু তোমার বাবা মার সাথে কথা বলে নিই। আপনার দুটো মেয়ে খুব সুন্দর, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। আপনি এ কি বলছেন? আপনি নির্দ্বিধায় বলতে পারেন। আমি আপনার বড় মেয়েকে আমার ঘরের গৃহবধূ হিসাবে নিয়ে যেতে চাই। আমি এরকমই একটা মেয়ে খুঁজছিলাম, যে শান্ত, শিষ্ট, নম্র, ভদ্র, সংসারী। তার মানে কি দিদি, আমার মেয়ে কি শান্তশিষ্ট, নম্রভদ্র, সংসারী নয়? বাবা শম্ভু, তুই কি অভাগীর সঙ্গে কথা বল। ও তো আমার ঘরের একটা চাকর, ওর সাথে আবার কিসের কথা? কি বলছো তুমি এটা? দেখছো না আমি ওদের সাথে কথা বলছি, মাঝখানে কেন তুমি তোমার মরা বউয়ের মেয়েটাকে টানছো? দেখুন, আপনারা এভাবে নিজেদের মধ্যে ঝগড়া করবেন না, আপনারা শান্ত হন। বাবা শম্ভু, তুই কি অভাগীর সঙ্গে কথা বল। দেখো অভাগী, আমি তোমার বোনকে না, আমি তোমাকে পছন্দ করি। দুগ্গা, যার সব ভালো তার শেষ ভালো। তাহলে এবার তাড়াতাড়ি বিয়ের দিনটা ঠিক করা যাক। সারাদিন শুধু খাওয়া আর ঘুমানো,
বলি হ্যাঁ গো, শুধু ঘুমালেই হবে? সংসারের কাজকর্মের একটু কুটিও তো রাখতে পারো নাকি? শোনো, আমি জল আনতে যাচ্ছি, বাইরে ধান মেলানো আছে, একটু খেয়াল রেখো কিন্তু, যেন কাকপক্ষীও না বসে। এই যাওয়ার সময় আমার তীর ধনুকটা দিয়ে যাবি। এই নাও তোমার তীর ধনুক, ধানের দিকে দেখো কিন্তু, আবার যেন নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়ো না। তুই যা তো, মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো। আমি কাক মেরেছি, আমি কাক মেরেছি, আমি বড় বীর, আমি ঘুমের ঘরে কাক মেরেছি। বলি কি ব্যাপার, হ্যাঁ কি হয়েছে যে পুরো চিৎকার করে বাড়ি মাথায় তুলছো? বউ, তুই সবসময় আমায় বলিস না আমি করে? দেখ, আমি আজ ঘুমের ভরে কাকের শিকার করেছি। আমি বড় শিকারী, আমি বড় বীর। ঘুমের ঘোরে কিভাবে তীর ফসকে কাক মরেছে, তাতে নাকি উনি মহাবীর। মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো। ঘর থেকে আমাকে 4টে জালের কাঠি আর 3 আনা পয়সা দে তো। আমি আজ রাজ দরবার যাব, মহারাজের সাথে দেখা করতে। আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরায়ে যায় মা। জনমের সাধ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরায়ে যায় মা, যায় মা। এই আমার পায়ের তলায় কি যেন ঠেকলো। আরে, এ তো বিল চড়ুই, রেখে দেই পকেটে, পরে যদি কোনো কাজে আসে। ভজা, ভজা, বলি দোকান ছেড়ে গেলি কোথায়? আমায় 3 আনার বুট ভাজা দে তো। ওই দূরে কি যেন দেখা যাচ্ছে, মনে হচ্ছে দুজন কুস্তি লড়ছে। যাই দেখি একবার ওদিকে। এই কুস্তি তো বাচ্চারাও লড়ে। যদি পারো তো আমাকে হারিয়ে দেখাও, তাহলে আমি তোমাদের কুস্তিবীর বলে মানব। কিরে জগা? হ্যাঁ রে ভোগা। আরে এ মোটু কি বলে শুনেছিস? চ তাহলে একচোট হয়েই যাক। হ্যাঁ চ। আরে এ মোটু, কি করতে হবে আমাদেরকে? তোরা তো কুস্তিবীর, গায়ে অনেক শক্তি। যদি পারিস তোরা এই জালের লোহার কাঠিগুলোকে চিবিয়ে ভেঙে দেখা। ও, এটা তো সামান্য ব্যাপার। কি বলিস রে জগা? হ্যাঁ ঠিক বলেছিস তুই। ওই মোটু, দাও দেখি। ও মা, এই দাঁতগুলো বোধহয় সব ভেঙেই গেল। এই লোহার কাঠি ভাঙা কি সম্ভব নাকি? কেন সম্ভব না? তোরা তো মহান কুস্তিবীর, আর এই সামান্য জালের কাঠি ভাঙতে পারলি না? তুমি তো আমাদেরকে বলছো যদি পারো তো তুমি ভেঙে দেখাও। দে দে, আমাকে দে, আমি তো এগুলো বুট ভাজার মতো চিবিয়ে গুঁড়ো করে দেবো। দেখ, পুরো চিবিয়ে গুঁড়ো করে দিলাম। দেখ দেখ। আচ্ছা ছাড়, জালের কাঠি বাদ দে। তোরা ঢিল ছুটতে পারবি? তোদের মধ্যে 4 ঢিল বেশি দূরে যাবে, আমি তাকে কুস্তিবীর বলে মানব।
ব্যাস এইটুকু জোর তোদের গায়ে? তোরা আবার নিজেদের মহান বীর বলিস। দে দেখি ঢিল দে তো, এমন ঢিল ছুড়বো ঢিল পুরো পাখির মতো আকাশে উড়বে, নিচে পড়ার নামই নেবে না। আমরা মেনে নিলাম তুমি আমাদের থেকেও মহান বীর। আমরা দুজন আজ থেকে তোমার অনুগামী। বেশ, চলি রে তাহলে। মহারাজ, মহারাজ, আজকে আমরা দুজন এক সাধারণ মানুষের কাছেই হেরে গিয়েছি। অনুমতি না করে কি বলছো স্পষ্ট করে বলো তো। এমনিতেই এক সমস্যার সম্মুখীন পড়ে আছি। বলো কি হে, তোমাদের মতো দুজন কুস্তিবীরকে পরাজয় করেছে? কে সে মহাবীর? তাকে নিয়ে আসো রাজসভায়। জগা জগা, তোমাদের দুজনে এক্ষুনি যাও। যথা আজ্ঞা মহারাজ। হে বীর, শুনছো? মহারাজ তোমাকে কিছু বিশেষ দরকারে রাজসভায় যাওয়ার জন্য জরুরি তলব পাঠিয়েছে। বেশ, চলো তাহলে। মহারাজ, নিয়ে এসেছি আপনার সেই মহাবীরকে। এসো হে বীর, এদের মুখে শুনেছি তোমার অনেক প্রশংসাই, কিন্তু আমি পড়ে আছি এক বিরাট সমস্যায়, পাই না এর কোনো উপায়। তাই ডেকেছি তোমায়। এখন এই বিপদের হাত থেকে উদ্ধার করতে হবে আমায়। মহারাজ, আমাকে আপনার সব সমস্যা খুলে বলুন। আমি সেই মহান উজুমাকি বংশের মহান পিঁপড়ে, যে কিনা কখনোই হার মানে না। ওহ ওহ, এটা একটু বেশি ডায়লগ বলে ফেললাম আমি। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। কি আছো? আমাকে বাঁচাও। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। কি আছো? আমাকে বাঁচাও। কে চিৎকার করে সাহায্য চাইছে? অবশ্যই কেউ বিপদে পড়েছে। আমাকে তাড়াতাড়ি গিয়ে ওকে বাঁচাতে হবে। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। কি আছো? আমাকে বাঁচাও। এ কি? এটা তো একটা পিঁপড়ে। ও বিপদে পড়ে সাহায্য চাইছে, কিন্তু ওকে বাঁচাবো কি করে? ও তো আকারে অনেক ছোট। আরে পাখি বন্ধু, আমাকে বাঁচাও বাঁচাও বন্ধু, বাঁচাও আমাকে। তুমি চিন্তা করো না ছোট বন্ধু, আমি তোমাকে বাঁচিয়ে নেব। কিন্তু কি করে বাঁচাই, কি করে? ও হ্যাঁ, পেয়েছি, ওই তো। ও ছোট বন্ধু, তুমি ওই গাছের পাতাটায় উঠে বসো, আমি তোমাকে বাঁচিয়ে নেব। ঠিক আছে পাখি বন্ধু, আমি তোমাকে ভরসা করি। এই যে ছোট বন্ধু, তুমি ঠিক আছো তো? হ্যাঁ বন্ধু, আমি ঠিক আছি। তোমাকে অনেক ধন্যবাদ। আরে, বন্ধুত্বের মধ্যে নো থ্যাঙ্কস নো সরি। যদি তোমার বিপদেই আমি সাহায্য করতে না পারি, তবে আমি কিসের বন্ধু? ঠিক আছে বাবা, তোমার সাথে কথাই আমি পারবো না। যাই হোক, আমি চললাম বন্ধু, আমার অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে, আবার দেখা হবে, আমিও চললাম।
কালকে খুব কমই শিকার হয়েছে। এই ছোট ছোট শিকার করে আমার আর ভালো লাগছে না। আজকে একটা বড় শিকার করতেই হবে। যাই, ওই দক্ষিণ জঙ্গলটাতে অনেক পাখি আছে, ওখানেই যাই তাহলে। আরে ওই তো একটা বড় খুব সুন্দর পাখি, আজকে ওটাকে শিকার করতেই হবে। চুপিসারি করে তীরটা মারতে হবে যাতে টেরটা না পায়। আরে এ তো সেই লঘু শিকারী, পালাও পালাও। তুমি আর পালাতে পারবে না সুন্দর পাখি। বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও আমাকে, বাঁচাও। নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে এক কৃষক তার 2 সন্তান, স্ত্রী আর বৌমাকে নিয়ে বাস করত। কৃষকের বড় ছেলে ছিল অজ্ঞ, অর্থাৎ সে লেখাপড়া জানতো না, আর ছোট ছেলে ছিল শিক্ষিত, 12 পাস, বয়স প্রায় 28 পেরিয়ে 29-এর গায়ে। সে বিয়ে করেছিল নিজের পছন্দ করা মেয়ে সুমনাকে। এভাবে সুখে স্বাচ্ছন্দ্যে বেশ দিন কাটতে লাগলো কৃষকের পরিবারের। বিয়ের মাস 3-4 পর বাড়িতে বাঁধলো তুমুল ঝগড়া অশান্তি। সেই ঝগড়া অশান্তিতে আলাদা হয়ে গেল মায়ের সেই সোনার সংসার। একদিকে বড় ছেলে, মা বাবা আর তার স্ত্রী, আর অন্যদিকে ছোট ছেলে আর তার সেই হিংসুটে বউ। একদিন বড় বৌমা তার স্বামীকে বলল, হ্যাঁ গো, শুনছো? গরুটাকে একটু মাঠে বেঁধে এসো না, ও কিছু ঘাস খেয়ে নেবে। হ্যাঁ রে বাবা, যাচ্ছি গো যাচ্ছি। আর শোনো না, তুমি না একটু বাতাসা গলা জল করে রেখো। আমি না মাঠ থেকে এসে ওটা খেয়ে বাগানে যাব, একটু কোদাল কুপিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে। এ কি ছোট বাচ্চার আওয়াজ? মনে হচ্ছে ছোট ঘর থেকেই আসছে। হ্যাঁ ঠিক, আওয়াজটা তো ছোট ঘর থেকেই আসছে। তার মানে আমি যা ভাবছি সেটা। মা মা শুনছেন? আমাদের ছোটর বাচ্চা হয়েছে। সে কি আর দেখার ভাগ্য আমাগো আছে? পাশে গেলে তো ছোট বৌমা সহ্য করতে পারে না। কেটে গেল আরো 5 মাস। একদিন সকালে সুমনা তার মেয়েকে নিয়ে উঠানে বেরিয়ে খেলা করছে।
হ্যাঁ গো, শুনছো? কি গো, বাইরে এসো। আমাদের সর্বনাশ হলো, তোমাদের দাদা আমাদের মেয়েকে ছিনিয়ে নিয়ে গেল। তোর এত বড় স্পর্ধা, তুই আমার বড় ছেলেকে মারলি। আহ মা, বাদ দাও না, ভুলটা হয়তো আমারই ছিল। আমি তো বাচ্চাটাকে জোর জবরদস্তি কেড়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ, সেটা তো তোমার ভুল। তোমার তো সন্তান নেই, তাই লোভে পড়ে। শোন ভাই শোন, আমার তো কোনো সন্তান নেই, তাই সন্তান না থাকার যে কি যন্ত্রণা, কি ব্যথা সেটা আমি বুঝতে পারি। তাই তো আমি তোকে কি করে সন্তানহীন হতে দেখি বলতো। মানে তুমি কি বোঝাতে চাইছো? শুন তাহলে, আমার একজন বন্ধু ছিল, তার নাম ছিল রবিন। সে বিয়ে করেছিল মেঘনাকে। রবিন ও মেঘনা দম্পতির সংসারে একদিন প্রথম সন্তান আসলো। মেয়ের নাম রাখা হলো মীরা। মীরা একটা অনেক ফুটফুটি মেয়ে, দেখতে অনেক মায়াবী, গালে নরম মাংস তার, যে কেউ দেখলেই আদর করতে চাইবে, গাল লেগে মাংস ধরে টানাটানি করবে। প্রথম সন্তান, যত্নের কোনো ঘাটতি রইল না, সুস্থ স্বাভাবিকভাবেই বড় হতে লাগলো সে। দেখতে দেখতে একদিন মেয়ের বয়স 5 মাস। শীতকাল তখন। উঠোনে মেঘ নিয়ে রোদ পোহাচ্ছে মেঘ। সকালের রোদ বাচ্চার জন্য খুবই উপকারী। বাচ্চাকে রোদে শুইয়ে রাখা হলো। হঠাৎই এমন সময় সেখানে আসলো পাশের ঘরের বরুণ, মীরার কাকা হয় বরুণ। এসেই যেন মীরাকে কোলে নিল, আদর করতে লাগলো, হাসানোর চেষ্টাও করলো। কিছুক্ষণ পর সেই মীরাকে আকাশের দিকে ছেড়ে দিয়ে আবার বল ক্যাচ ধরার মতো করে ধরেছে। এতে যেন মীরা আরো খুশি হচ্ছে। মেয়ের খুশি দেখে মেঘনাও হাসছে, আর হাসবেই বা না কেন, মেয়ে হাসলে যে কোনো মায়েরই ভালো লাগে। মেঘনারও ভালো লাগছে, আর বলুন কেন, অনেকেই তো এভাবে খেলা করে বাচ্চাকে নিয়ে। বলুন আবার মীরাকে আকাশের দিকে ছেড়ে দিল, ঠিকঠাক মতো ক্যাচও ধরে নিল। কিন্তু এ কি হলো, মীরা আজ যে হাসছে না, চোখ বন্ধ করে আছে। বরুণ ভয় পেয়ে গেল, মেঘনাকে ডাক দিল। বৌদি বৌদি, ছুটে এসো। মীরা, মীরা, আমার সোনা মা, ওঠ মা, কি হয়েছে তোর, চোখ খোল মীরা। মীরা। মীরা আর বেঁচে নেই, মীরা মারা গেছে। আর হাসবে না সে, চিরদিনের জন্য তার হাসি বন্ধ হয়ে গেছে। মীরা, মীরা, আমার সোনা মা, ওঠ মা, কি হয়েছে তোর, চোখ খোল মীরা। তোর বউ তোর বাচ্চাকে নিয়ে সেই একই খেলা খেলছিল, যেটা দেখে আমার সেই পুরনো কথাগুলো মনে পড়ে গেল। তাই আমি তোর বাচ্চাকে এভাবে ছিনিয়ে কোলে নিলাম, আর তুই ব্যাপারটা না জেনেই আমাকে মারলি। এটা আমার স্বপ্নেও ভাবিনি। দাদা, এই কথা বলে আর আমাকে ছোট করো না, আমাকে পারলে ক্ষমা করে দাও। আরে এটা তুই কি করছিস? ওঠ পাগল, ওঠ, আমি তোকে ক্ষমা করে দিয়েছি, ওঠ ওঠ। ও দিদি ভাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তুমি মাকে বলো না আমাদের ক্ষমা করে দিতে। চলো না আবার সবাই একসাথে মিলেমিশে থাকি আগের মতন। ওমা, মা, এবারের মতো ভাই আর ছোটকে ক্ষমা করে দিন। বড় বৌমা, তুমি যখন এত করেই বলছো, তাহলে তোমার কথা রাখতে আমি ওদের শেষবারের মতো ক্ষমা করে দিচ্ছি। আর ওরা ওদের ভুলটা বুঝতে পেরেছে, এটাই অনেক।